হলো ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান এবং তারই নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এবং তাদের নিয়ে গঠিত হলো নতুন সরকার, নতুন বাংলাদেশ। এবং সবাইকে আমিও স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ থেকে, মধুমন্তী ব্যাংক পিএলসি নিবেদিত। এবং আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। এবং যেহেতু আজকে আমরা নতুন সরকার, নতুন বাংলাদেশ নিয়ে কথা বলছি, তাই মধুমন্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আজ আমরা আলোচনা করব নতুন সরকারের শপথ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমার ডান পাশে আমি একটু পরিচয় করে দিতে চাই, সৈয়দ তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ডক্টর আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক। তিনি আসা মাত্রই আমরা মূল আলোচনায় চলে যাব, কিন্তু তার আগে সৈয়দ তুষার, আপনার সঙ্গে আমরা নতুন সরকারের শপথ যেহেতু আজকে আমরা নির্ধারণ করেছি আমাদের আলোচিত বিষয়, আপনার কাছে একটু শুনতে চাই কেমন হলো নতুন সরকার। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আপনার টকশোতে আমি আগে অনেকবার এসেছি, নির্বাচনের পরে আজকে প্রথম, এবং আজকে নতুন সরকার শপথ নিয়েছে। ফলে আজকে আমাদের একটা উদ্দীপনার দিন হওয়ার কথা ছিল এবং নতুন একটা স্বপ্ন আমরা দেখব, সামনে আমরা কীভাবে এগিয়ে যাব, সেটার একটা দিন হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে, যে আমাকে এটা বলতেই হবে যে এই যে আপনি বললেন যে নতুন সরকারের শপথ, এই শপথটা কিন্তু শুরুই হলো একটা শপথ ভঙ্গের মধ্য দিয়ে এবং একটা আমি বলবো যে ওয়াদা ভঙ্গের মধ্য দিয়ে, চুক্তি ভঙ্গের মধ্য দিয়ে। ফলে এটা হচ্ছে একটা আমাদের ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক ইতিহাসে একটা ব্ল্যাক ডে, একটা কালো দিন। কেন আমি বলছি এই কথাটা, যে একেবারে সিনিক না হয়েও বলা যায় যে আমরা এই নির্বাচনটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে। সেই নির্বাচনের মাধ্যমেই কিন্তু আজকে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং মন্ত্রিসভা গঠিত হয়েছে, এমপি আমরা ৩০০ জন এমপি পাচ্ছি। এটা কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে, এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে না, কারণ বাংলাদেশ সংবিধানে এই নির্বাচনটা হওয়ার মতো কোনো প্রভিশন কিন্তু নাই। ফলে আপনাকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করতে হয়েছে। সেখানে আপনি বলেছেন যে একটা নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে, পরিষ্কার লেখা আছে, যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের ভূমিকা পালন করবে, ১৮০ কর্মদিবস এবং সংসদ সদস্যের ভূমিকা পালন করবে। ফলে আপনাকে আজকে দুটো শপথ নেওয়ার কথা ছিল এবং সেই প্রেপারেশনও কিন্তু ছিল। কিন্তু খুবই ঠুনকো অভিযোগে এবং আমি বলবো যে আইনি গোজামিলের যুক্তি দিয়ে বিএনপি কিন্তু এই মানে সংবিধান সংস্কার পরিষদ সদস্য যেটা, সেই শপথটা গ্রহণ করে নাই। এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার, যেটা নিয়ে আমরা এতদিন কাজ করলাম, সেটার এক পথে একটা বড়সড় ধরনের দেয়াল তুলে দিল বিএনপি। এবং একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে আদৌ সংস্কারগুলো হবে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে আজকেই এই গণভোটকে, মানে গণভোট যেটা কিনা হাইয়েস্ট এক্সপ্রেশন অফ দ্য পিপল, 68 একই দিনে নির্বাচন হয়েছে। ফলে আপনি আলাদা নির্বাচন হলে আপনি বলতে পারতেন যে এই গণভোটটা পাতানো। বাংলাদেশে অতীতে কিছু গণভোট নিয়ে প্রশ্ন আছে। এই একই নির্বাচন মধ্য দিয়ে 68% পিপল গণভোটের পক্ষে রায় দিয়েছে। ওই একই নির্বাচনে একই দিনে বিএনপি 49.97% ভোট পেয়ে সরকার গঠন করেছে বা করতে যাচ্ছে, এবং তাদের জোটের হিসাব যদি আপনি করেন 51% ভোট তারা পাচ্ছে। ফলে আপনি এটা হচ্ছে এই আপনার যদি হাত হয়, এই তালু একদিকে, এটা আরেক দিকে, মুদ্রার এপিঠ আর ওপিঠ, এক পিঠকে আপনি গ্রহণ করবেন, আরেক পিঠকে গ্রহণ করবেন না, এটা কিন্তু হয় না। কিন্তু আমরা যেটা খুব দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করলাম, তারা এখন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানতে চাচ্ছে না। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি আপনি না মানেন, তাহলে আপনি কিন্তু আসলে আপনার নিজের সরকারকে, এই নির্বাচনটাকেই প্রশ্নবিদ্ধ করছেন। কারণ এই নির্বাচনটা হলো কোথা থেকে? এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া কিন্তু হলো না। আপনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা, এটার কোনো আইনি ভিত্তি নাই। এটা কিন্তু একটা খুবই মানে মিসকনসেপশন যে এটার কোনো আইনি ভিত্তি নাই। কী কারণে? যে অন্তর্বর্তী সরকার, যেহেতু বাংলাদেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান নাই, ফলে আপনি একটা গণভোট আয়োজন করতে যাচ্ছেন। সেই গণভোট আয়োজন করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছিল। ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা যেহেতু কোনো উকিলি চালাকির মাধ্যমে একটা আমাদের ধারণা ছিল, কিংবা সরকারেরও ধারণা ছিল যে কেউ একটা চ্যালেঞ্জ করতে পারে, ফলে জনগণের কাছ থেকে বৈধতা নিয়ে নিয়েছে। কীভাবে? মানে গণভোটকে বৈধতা দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে, আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বৈধতা দেওয়া হয়েছে খোদ গণভোটের মাধ্যমে। কীভাবে দেখেন আপনি? গণভোটের আপনি নিশ্চয়ই নিজেও ভোট দিয়েছেন এবং আপনি দুটো ব্যালট পেয়েছেন, রঙিন ব্যালট যেটা। সেখানে শুরুতেই প্রশ্নটা ছিল এরকম যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? 68% বাংলাদেশের ভোটার তারা বলেছে হ্যাঁ, আমরা সম্মতি জ্ঞাপন করছি। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অ্যাপ্রুভ করেছে খোদ বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে। আপনি কিভাবে, আপনি যদি 2/3 কেন, মানে যদি 300 সংসদ সদস্য নিয়েও সরকার গঠন করেন, তবু কিন্তু আপনি এই গণভোটকে চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণ গণভোট মানে হচ্ছে হাইয়েস্ট এক্সপ্রেশন অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম ক্ষমতা সর্বোচ্চ বহিঃপ্রকাশ। ফলে সেটাকে মানে
প্রশ্নবিদ্ধ করার, সেটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ আসলে নাই। এবং যে প্রশ্নগুলো তারা তুলেছেন খুবই অমূলক কিছু প্রশ্ন, যেমন যে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ কে পড়াবেন, এটা তো কোনো প্রভিশন নাই। কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে পরিষ্কার বলে দেওয়া আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি এই সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ পড়াবেন, এটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। ফলে প্রধান নির্বাচন কমিশনার যেহেতু সংসদ সদস্যদের শপথ পড়াতে পেরেছেন, তিনি ওইটাও পারতেন এবং সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের ছিল। কিন্তু পুরো জিনিসটাকে আপনার একটা, যেটা আমাদের উচিত ছিল যে একটা গণতান্ত্রিক সংস্কারের পথে যাওয়া, এখন আমরা ভয় পাচ্ছি বা আমাদের আশঙ্কা হচ্ছে যে এটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্রের দিকে যাবে, মানে যেটা 2/3 যেটা করে। দেখেন 2/3 ক্ষমতাটা আমি আপনার এখানে এসে অনেকবার বলেছি যে 2/3 তুষার, আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। আপনারা যারা 2/3 মেজরিটি পেয়েছে তাদের কাছে বলছেন যে তারা ইয়েতে শপথ নেয়নি, এবং সেখানে আরেকটা বিষয় একটু আমার নজরে এসেছে, সেটি হলো যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে গতকাল। এটার জন্য আসলে নির্বাচনের পর পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? নির্বাচনের আগে কেন আসলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে গেল না? দ্যাটস আ সেপারেট কোয়েশ্চেন, আমি এটা উত্তর দিচ্ছি। তার আগে 2/3 ব্যাপারটা বলি। 2/3 হচ্ছে একটা অ্যাবসলিউট মেজরিটি। 2/3 হচ্ছে একটা, আপনাকে এটার যে ভার, এটাকে সবসময় ঠিকভাবে ম্যানেজ করতে পারতে হয়। এটা যখন তখন ব্যবহার করার জিনিস না। শেখ হাসিনা 2/3টা যখন তখন ব্যবহার করার কারণে কিন্তু শেখ হাসিনা সরকারটা দুর্বল হয়ে গেছিল। দুর্বলটা হয়েছে আমরা কীভাবে বুঝি? যখন আপনি জনসম্মতিহীন কায়দায় শুধু পুলিশ, শুধু আমলা, শুধু দলীয় ক্যাডার দিয়ে শাসন পরিচালনা করতে চান, তখন এটা প্রমাণ করে যে আপনার শাসন মানে সিস্টেমটা খুবই দুর্বল হয়ে গেছে। একইভাবে আপনি আজকে যেটা করলেন 2/3 জোরেই করলেন, সেটা হচ্ছে শপথ গ্রহণ করার আগেই, মানে শপথটা গ্রহণ করার আগেই আপনি 2/3 জোরে বললেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা এই শপথ কীভাবে হবে আমরা যেহেতু জানি না, সুতরাং আমরা শপথ নেব না। ঠিক আছে, এটা আপনি এই যে আপনার কাছে একটা ট্রাম্প কার্ড আছে বলে আপনি এটা ব্যবহার করলেন খেলা শুরু হওয়ারই আগে থেকে। এটার কী পরিণতি সামনে আসবে বা কী মাসুল কাকে দিতে হবে সেটা আসলে সময় বলবে। এবার যদি আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি সেটা বলবো যে ওই এনসিপি কেন। আচ্ছা, আমরা সেই প্রশ্নে আসছি, কিন্তু তার আগে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন, যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের নতুন বাংলাদেশ আয়োজনে। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করছি নতুন সরকারের শপথ, যেখানে বিএনপি এবং তাদের জোটের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলেন না। কেন নিলেন না? এটার ভবিষ্যৎ আসলে কি হবে? ভবিষ্যৎ নিয়ে আমি অত চিন্তিত না। শপথ নেন নাই, তারা তো কারণ ব্যাখ্যা করেছেন কেন নেন নাই, তো তারা বলেছেন, তাই না? কিন্তু তাদের কারণটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? আপনি বলেন আপনার কাছে কি যৌক্তিক মনে হয় নাই? মানে আমার কাছে মনে হয়েছে তাদের কারণ যৌক্তিক। কিন্তু আমরা কিছুক্ষণ আগে স্যার তুষারের কথা শুনলাম, তারা যেটা বলছে যে সেটি হচ্ছে যে নতুন সরকারের শুরুটাই একটা শপথ ভঙ্গ দিয়ে আসলে না। আসেন তাহলে আমি ব্যাখ্যা করি। জাতীয়তাবাদী দল 2টি শপথের মধ্যে একটি নিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে, এবং সালাউদ্দিন সাহেব ব্যাখ্যা করেছেন যে কেন তারা নেন নাই। এটা একটা আইনি জটিলতা, এটা বারবার ব্যাখ্যা করতে হচ্ছে। এটা আসলে একটা অস্বস্তিকর বিষয়। প্রথমত, বিএনপি বলেছিল নির্বাচনের আগেই যে তাদের যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেই বিষয়গুলি গণভোটে যাওয়ার কথা ছিল না। তাদের শুধু না, যে কোনো দলেরই নোট অফ ডিসেন্ট সম্বলিত পয়েন্টগুলি গণভোটে যাওয়ার কথা ছিল না। কিন্তু যে অবস্থায় এই সনদ স্বাক্ষরিত হয়েছিল সেই অবস্থায় বলা ছিল যে ওইভাবেই এটা থাকবে, কিন্তু তারা সেটা করেন নাই। তারা যেটা করেছেন, পরে সেইখান থেকে প্রশ্ন আলাদা করে কিছু গণভোটে পাঠিয়ে দিয়েছেন আর কিছু দলের কাছে রেখে দিয়েছেন। বিএনপি ম্যানিফেস্টোর মধ্যে পরিষ্কার লিখে দিয়েছিল যে তারা তাদের 31 দফা সংস্কার সেইখানে তারা প্রায়োরিটাইজ করবে, এবং তারা বলে দিয়েছিল যে তারা কিভাবে সংবিধানের সংস্কার আনতে চায়। জনগণ তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে তাদের ম্যানিফেস্টো দেখে, জুলাই সনদ পড়ে না। ফলে তারা তাদের ভোটারদেরকে যা কথা দিয়েছেন সেই ভোটাররা তাদের পক্ষে রায় দিয়েছেন। ফলে তারা তাদের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন, এবং তারা এই ক্ষেত্রে গণভোটের যে চতুর্থ ধারাটি রয়েছে যে দলগুলি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পালন করবে, দলগুলি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে ভোটারদেরকে দিয়েছে সেটা করবেন। কিন্তু ওইখানে তারা একটা প্যাচ লাগিয়ে রেখেছেন প্রথম 3টা। এখন দ্বিকক্ষ বিশিষ্ট যে একটা সংসদ হবে, এবং হওয়ার সময় যে আবার 2টা সংসদ হচ্ছে, একটা গণপরিষদ, একটা জাতীয় সংসদ, এটা বাংলাদেশের সংবিধানে আছে নাকি? গণভোট কি সংবিধানকে পরিবর্তন করেছে? মোটেও না। গণভোট পরিবর্তনের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে,
কিন্তু এই পরিবর্তন তো আগে সাধিত হইতে হবে। যেখানে এই পরিবর্তন সংবিধানে হয় নাই, শুধু একটা আদেশের বলে এবং একটা কি বলে সনদের গণভোটের বলে কিন্তু এই শপথটা গ্রহণ করানো যায় না। এক, দুই হচ্ছে শপথ গ্রহণের কে কাকে শপথ গ্রহণ করাবেন এই বিষয়টাও ব্যাখ্যা করা আছে, সেটা নিয়েও সালাউদ্দিন সাহেব কথা বলেছেন। বলে আমি মনে করি প্রথমে সংসদ অধিবেশন আহ্বান হবে, তারপরে সংসদ অধিবেশনে বসে তারা সংবিধানের যে পরিবর্তনগুলি সেগুলি এনে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি তৈরি করার কোনো বিষয় থাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এটা হইতে হবে। আলী রিয়াজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন যে ঐকমত্য আনার চেষ্টা করেছে, সেখানে তারা বাংলাদেশের অর্ধেক নিবন্ধিত দলকে ডাকে নেয় আগে থেকেই, এবং তারপরে যখন এটা ভোটে গিয়েছে তখন দলগুলি নোট অফ ডিসেন্টকে তারা আমলে রাখে নাই, এবং গণভোটের সময় প্রকাশ্যে তারা গণভোটের পক্ষ নিয়েছে। এই সমস্ত কিছু করেছে তারা, এবং এই গণভোটের বিধান সংবিধানে নাই, এবং সংবিধানে না থাকা অবস্থায় কেবলমাত্র তাদের আদেশের বলে প্রেসিডেন্টকে দিয়ে সাইন করিয়ে তারা একটা গণভোট আয়োজন করেছেন, যেটা সংবিধানে নাই। তো সংবিধানে যা নাই সেটা তারা আয়োজন করেছেন একটা আদেশের বলে, এবং এতে দলগুলি সম্মতি দিয়েছে, ভোট হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে তো র্যাটিফাই করতে হবে সংসদে, যতক্ষণ পর্যন্ত এটা সংসদে র্যাটিফাই হবে না, এমনকি গণভোটের আদেশটাও, এটাও যতক্ষণ পর্যন্ত সংসদে র্যাটিফাই হবে না ততক্ষণ পর্যন্ত তো এটা কোনো বৈধতা নেই। এক, দুই হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আপনি সংবিধান বদলানোর লক্ষ্যে একটা গণপরিষদ তৈরি করছেন। এই গণপরিষদ তৈরি করার যে অবস্থা, সেই অবস্থা তো সংবিধান বলে নাই। এবং গণভোট করার সময় গণভোটের যে প্রচারণা, সেখানে বলা হয়েছে আপনি যদি গণভোটে ভোট দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি গণভোটে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। তাহলে এই গণভোটটা হচ্ছে কোন বিধানে? এই বিধান তৈরি করছেন কারা? এইসব প্রশ্ন আসবে বলে আমি যেটা বুঝেছি বিএনপি সাংবিধানিক পদ্ধতি অক্ষুণ্ণ রেখে যেতে চেয়েছে, যাতে কোর্টে বা কোথাও এটা চ্যালেঞ্জ না হয়। আর আপনি যদি জুলাই সনদকে বিবেচনা করেন অবশ্যই এটা ভালো, খুবই ভালো, কিন্তু জুলাই সনদ আজকে এনসিপি স্বাক্ষর করেছে। এই জুলাই সনদকে তো এনসিপি বৈধতাই দেয় নাই, এতদিন পর্যন্ত জুলাই সনদের বৈধতা এনসিপি দেয়ই নাই। আপনি ব্যাপারটা বুঝেছেন? তারা সই করে নাই, সই করে নাই মানে তারা এটা বৈধতাকে স্বীকৃতি দেয় নাই। জি, আমরা আসেন এইবার এই ঐকমত্য কমিশন এনসিপি ছিল না, তো ঐকমত্য কমিশনের সকলে সই করতে পেরেছে, শুধু এনসিপি করে নাই। কোথায় আপত্তি ছিল সেটাও বলে নাই। গণভোটে হ্যাঁ হওয়ার পরে এনসিপি এটা সই করেছে। এখন এটাতে হ্যাঁ বলা না বলা কি আসে যায়? এতদিন পর্যন্ত যারা এই গণভোটে সই করলো না, এই গণভোটে জুলাই সনদের বিধানে সই করলো না, তারা তো গণভোটের আগ পর্যন্ত এই জুলাই সনদকে মেনে নিয়েছে না মেনে নেয় নাই এটাও পরিষ্কার করে বলে নাই, সই করে নাই কেন? তাহলে আজকে কেন ওয়েট করেছে? এবং আরো আছে, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে এই জুলাই সনদে এবং আদেশে বলা আছে এইগুলো নিয়ে কোর্টে যাওয়া যাবে না, আছে না? বাংলাদেশে কোনো বিধান নিয়ে কোর্টে যাওয়া যাবে না এরকম কোনো বিধান নেই, এমনকি সংবিধান নিয়েও কোর্টে যাওয়া যায়। সংবিধান বিরোধী কোনো আইন যদি কেউ সংযুক্ত করে অথবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রক্রিয়া হয়, কোর্টে যায় মানুষ জানতে, কারণ কোর্ট হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখার এবং প্রোটেক্ট করার প্রতিষ্ঠান। কোনো বিধান যদি আগে বিধান করার সময় বলে দেয় এটা নিয়ে আপনি কোর্টে যেতে পারবেন না, এর মানে কি? বিচারের ঊর্ধ্বে তো আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ফেরেশতারাও নাই। আর মানুষের তৈরি করা একটা জুলাই সনদের নিয়ে কোর্টে যাওয়া যাবে না। আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবারও ফিরব। আমরা আমাদের আলোচনায় ছিলাম, আজকের আলোচনা বিষয় নতুন সরকারের শপথ। স্যার ডক্টর তুষার, আপনার কাছে আসি। এনসিপি জুলাই সনদের স্বাক্ষর এত দেরিতে কেন করলো? এবং তার পাশাপাশি আমরা এটুকু গতকালকে পর্যন্ত জেনেছিলাম যে আসলে বিএনপি এবং জোটের শরিকরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণে জামাত ইসলাম বলেছিল যে তারা কোনো শপথই নেবে না, এবং সেখানে এনসিপিও বিষয়টি বিবেচনা করতে চেয়েছিল। পরবর্তীতে তারা আবার শপথ নিলেনও। বিষয়টা কেমন হলো? আচ্ছা, সেটা বলার আগে আমার প্রিয় তুষার ভাই অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, তো প্রত্যেকটা বাক্যের পরে পরে বলতে পারলে অনেক ভালো হতো আর কি। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসছেন এবং এখানে কিছু গ্যাপ আছে যেগুলো আমি মনে করি যে একটু বলা দরকার। যেমন হচ্ছে আইনি জটিলতার কারণে শপথের প্রসঙ্গটা এসছে, আইনি জটিলতার। তো আইনি জটিলতা তো আপনার সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবে এখান থেকে শুরু হয়েছে। তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? এটা তো আমাদের বিদ্যমান আইনে নাই।
এটা কিন্তু মানে এক্সট্রা প্রভিশন আকারে নেওয়া হয়েছে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলে দেওয়া আছে যে যিনি, এভাবে কথাটা এভাবে আছে, যিনি সংসদ সদস্যদের শপথ নেবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিতে পারবেন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। ফলে প্রধান নির্বাচন কমিশনার যদি এটা পারেন, ওটাও কিন্তু তিনি পারতেন। ফলে এখানে কোনো আইনি জটিলতা আসলে নাই। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু একটা আইন। এটা আইনটা কিভাবে, এটা আইন, এটা অন্তর্বর্তী সরকার মানে আদেশ জারি করেছে এবং এটা আবার অ্যাপ্রুভ হয়েছে বাই দি পিপল। 68% পিপল সরাসরি, আপনি জানেন যে আধুনিক রাষ্ট্রে জনগণ হচ্ছে যেটাকে বলা হয় যে ল গিভার, আইন প্রদায়ক, তাদের কাছ থেকে আইন শুরু হয়। তো সেখান থেকে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনার ওই গণভোটের প্রশ্নের শুরুতেই আছে, এটা আমি একটা পড়ে শুনিয়েছি যে আপনি কি এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদের মধ্য দিয়ে যেগুলো সংস্কার হচ্ছে সেগুলো সম্মতি জ্ঞাপন করিতেছেন? জনগণ বলেছে হ্যাঁ করিতেছি। ফলে এখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি লঙ্ঘন করেই কিন্তু শুরুটা করলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গণভোট সংবিধানে আছে কিনা। এই গণভোট সংবিধানে নাই, তথাপি এই গণভোটটা আয়োজন করা যাবে, এই যুক্তিটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সবচেয়ে কনসিস্টেন্টলি, সবচেয়ে নিপুণভাবে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সংবিধানে কিছু বিশেষ বিশেষ ধারা, এটার যদি সংশোধন করতে হয় তখন গণভোট প্রয়োজন হয়, যেটা আগে ছিল, পরে এখন আর নাই। কিন্তু এর বাইরে আপনার যেগুলোর ক্ষেত্রে গণভোট আয়োজন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই বিষয়ে গণভোট আয়োজন করতে পারবেন না, যদি এই ধরনের কোনো বিধিনিষেধ না থাকে তাহলে সেই সকল বিষয়ে গণভোট আয়োজন করতে কোনো বাধা নেই। ধরেন আজকে আপনার জাতীয় জীবনে এমন একটা প্রসঙ্গ আসতে পারে যে প্রসঙ্গটা সংবিধানে লেখা নাই, কিন্তু আপনাকে এই প্রশ্নে জনগণের মতামত নিতে হচ্ছে, তখন আপনি নেবেন না। তো সালাউদ্দিন ভাই আর্গুমেন্ট এটাই ছিল যে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যদি গণভোট ডাকতে হয়, সেটা ডাকতে সংবিধানে কোনো বাধা নাই। এটা কিন্তু তার যুক্তি। আপনি এটা পত্রপত্রিকা রেকর্ডেড, এটা বাংলাদেশ টেলিভিশনে দ্বারা টেলিকাস্ট হয়েছে এবং পুরো সবার বিতর্কটা কিন্তু একটা ভলিউম আকারে বের হবে। ফলে এটা তার রেকর্ডেড বক্তব্য, সেখান থেকে তিনি আজকে সরে এসেছেন। ফলে এই গণভোট সংবিধান আছে কিনা সেটা কিন্তু বিষয় না, কারণ এই সংবিধান মানে এই গণভোটটা আয়োজন করাই হচ্ছে নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা কিংবা অ্যাটলিস্ট একটা বড় ধরনের রিফর্মের ম্যান্ডেটটা দেবে এই গণভোট। এটা কিন্তু সংবিধানের ভেতরে যে গণভোটটা থাকে, যে সংবিধান সংশোধনের অমুক অমুক ধারা সংশোধন করতে গেলে আপনাকে গণভোট করতে হবে, কিন্তু সেই গণভোট না। দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে এই গণভোটের মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন যে এই গণভোটটা সংসদ রেটিফাই করবে, এটা ঠিক না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটের মধ্য দিয়ে রেটিফাই করা হয়েছে, যখন গণভোটে মানুষ এটাকে অ্যাপ্রুভ করেছে। এটা সংসদের রেটিফিকেশন অপেক্ষা এটা নাই। সংসদ তার মতো আইন প্রণয়ন করবে, সংসদের এটা কাজ। কিন্তু সংসদ আর সংবিধান সংস্কার পরিষদের একটা বড়সড় পার্থক্য আছে, যেটা আমরা ইগনোর করতে পারি না। মানে সংসদ হচ্ছে আপনি এখানে আইন প্রণয়ন করবেন বিদ্যমান সংবিধানের অধীনে। আব্দুল তুষার কিছু বলতে চাই। একটা মিনিট আমি বলি, আমি তো বলবো, উনি তো ওনার জায়গায় বলবেন। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন, এটা হলো সংসদের কাজ। আর যখন আপনার সংবিধানে এমন কোনো পরিবর্তন আপনি আনতে চান যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করছে, তখন আপনি আর সেটা সংশোধন করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদের মতো কোনো বিষয়ে। যদি আপনি সংসদে এমন কোনো সংশোধনী আনেন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। যেমন অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ হয়েছিল, যেমন এই যে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াটা চ্যালেঞ্জ হয়েছে। ফলে সংসদে সবসময় একটা লিমিটেড ক্যাপাসিটির মধ্যে সংবিধান সংশোধন করা যায়। এখন আমরা যে সমস্ত পরিবর্তন নিয়ে কাজ করেছি জুলাই সনদের মধ্যে, এগুলো কিন্তু অলরেডি 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। যেমন আপার হাউস হবে, আপার হাউস ভোটের ভিত্তিতে হবে কি আসনের ভিত্তিতে হবে, দ্যাট ইজ আ সেপারেট আর্গুমেন্ট। কিন্তু আপার হাউস হবে, এটা কি আপনার সংবিধানে আছে? তাহলে এটা অলরেডি তো আপনার সংবিধানকে ভায়োলেট করে বসে আছে। প্লাস হচ্ছে সংবিধানে নাই তাই করা যাবে না, এই যুক্তিটাও কেন খাটবে না? সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই। সংবিধানে নাই যে আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে। সংবিধানে নাই পুরো সুপ্রিম কোর্ট পালিয়ে গেলে কি করতে হবে। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট মানে কিন্তু ওই সাদা বিল্ডিং না। সুপ্রিম কোর্ট মানে বাংলা একেবারে সংবিধান অনুযায়ী সংজ্ঞা হচ্ছে প্রধান বিচারপতি এবং ওই যে জ্যেষ্ঠ বিচারপতিরা, তারা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারা পালিয়ে গিয়েছে, আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, সমস্ত বিচারপতিরা পালিয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে এটার কোনো ডিরেকশন সংবিধানে নাই। ফলে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্যে আছেন। হ্যাঁ, তথাপি কিছু কিছু কাজ সংবিধানের মধ্যে করা হয়েছে। ফলে আমার আর্গুমেন্টটা লাস্ট কথাটা হচ্ছে যে এই গণভোট, বিএনপি 2/3 আছে, বিএনপি ইভেন ভোট পার্সেন্টেজে 50% আছে, তাদের কোনো দরকার ছিল না যে এই 2/3 ক্ষমতার জোরে আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদটাকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি কোনো আইনি ভিত্তি নাই থাকবে, এটা জারি করার পরে আপনি ইলেকশনের আগে এতদিন গেল, আপনি তখন প্রশ্ন তুললেন না কেন? তখন প্রশ্ন তুললেন না, এখন যখন তুলছেন ক্ষমতায় আসার পরে, তখন আপনার ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে যে আপনি তখন এটা মেনে নিলেন বা চুপ থাকলেন, আপনি বললেন না যে এটা কোনো লিগ্যাল বেসিস নাই, এখন আপনি বলছেন, তখন মানুষ বলবে যে আপনি ক্ষমতা আছে এই কারণে আপনি এই কাজটা করছেন। ঠিক আছে, ডাক্তার আব্দুল তুষার।